एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के होच्छे रविवार, बाजे सकाल 8:30। एखन थेके तोमादेरके साथे निये आजकेर ब्लगटा शुरू करछि। और ब्लगेर शुरूटाई करेछि आजके किचेन थेके। जानला टानलागुलो खुले काउंटार टप गैसेर ओभेन सब मुछे परिष्कार करा हये गेछे। एबार फ्रिजे जा छिलो एक एक करे बार करलाम। तो एखाने जे कटा बाटी बार करेछि एर मध्ये एकटाते आछे बाँधाकपि करा। बाँधाकपिर तरकारिटा गतकालके रात्रिबेलाय करेछिलाम, रात्रे खाওয়া হয়েছে। আর আজকে সকালবেলা জলখাবারে হয়ে যাবে। একটাতে আছে আটা মাখা, একটার মধ্যে আটার গুঁড়ো, আর গতকাল রাত্রিবেলার একটা বাসি রুটি রয়েছে, সেটাও বের করে নিয়েছি। তো আটা মাখা খুব বেশি নেই, যেটুকুনি আছে সেটা দিয়ে আজকে তিনজনে আমাদের জলখাবারটা হয়ে যাবে। তারপরে রাত্রিবেলার জন্য আবার আটা মেখে নেব। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, কোনো এক বন্ধু হয়তো ব্লগের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছিল যে আটা মাখা ফ্রিজে কেমন করে স্টোর করা যায়। তো আমি তো খুব বেশি দিন স্টোর করি না, রাত্রিবেলায় মাখলে পরের দিনকে সকালবেলা কি রাত্রিবেলা পর্যন্ত ব্যাস ওইটুকুনি। আজকে অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আমি একা নয়, আমরা তিনজনই। ঘুম ভেঙে গেছে আর কি। বাবুর, মেয়ের, আমার তিনজনেরই স্নান করা হয়ে গেছে। ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি। এইদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি। জলখাবারটা খাওয়া হয়ে যাবার পরে তারপরে কাছাকাছি কমপ্লিট হলে পরে জামা কাপড়টা মেলে দেবো। একটা একটা করে তাওয়ায় সেকে সেকে রুটি করি, তো একটু সময় লেগে যায় রুটি করতে। আর এই প্লেটটা রেডি করছি বাবুর জন্য। বাঁধাকপির তরকারি আর গরম গরম রুটি। ডিমের পোচ বানিয়ে দেবো, তবে আগে রুটির পাটটা মিটিয়ে নিই। তারপরে বড় যে আমার ফ্রাইং প্যানটা আছে, ওই প্যানের মধ্যে একেবারে তিনজনের জন্য 3টে পোচ বানিয়ে নেব। তো এই যে বাবুকে খাবারটা আমি দিয়ে দিলাম, এবারের প্লেটটা আমি রেডি করছি মামামের জন্য। তো এই তো এখানে দেখো 6খানা রুটি বানানো আমার হয়ে গেছে, আর আটা মাখাও শেষ। তরকারিটাও যা আছে তিনজনের সকালে হয়েই শেষ হয়ে যাবে। ওরকমভাবেই বানিয়েছিলাম যাতে রাত্রিবেলাতে আর সকালবেলাতে হয়ে যেন একদম শেষ হয়ে যায়। বেশি ভালো লাগে না একটা তরকারি বানিয়ে একবার কি দুবার, ব্যাস ওইটুকুনি। আর আমার ঘরে ওই রকমভাবে আরও বেশি দিন থাকলে পরে কেউ খেতেও চায় না। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে 2টো ডিমের পোচ বানিয়ে নিলাম। একসাথে যদি 3টে দিতাম তাহলে একটার সাথে আরেকটা লেগে যেত। আমি যখন তিনজনের জন্য ডিমের পোচ বানাই তো এরকম করেই বানাই। প্রথমে একটা দিয়ে ওটা একটুখানি জমলে পরে দ্বিতীয়টা, তারপরে ওই 2টো একসাথে হয়ে গেলে পরে 3 নম্বরেরটা দিয়ে দিই। আর বাবুর তো সকালবেলাতে একটু তাড়াহুড়ো থাকে বেরোবার। ও যখন ঘরে বসে রুটি সবজি খাচ্ছে, ও ভুলেই গেছে আমি এদিকে ডিমের পোচ বানাচ্ছি। নিজের খাবারের প্লেটটা সিঙ্কে নামিয়ে দিয়েছে। তো সেই জন্য ওই যে ছোট কাচের প্লেটটা, ওর মধ্যে বাবুর জন্য ডিমের পোচ তুললাম। আর আরেকটা যে সাদা প্লেট, সেটা মামামের জন্য রেডি করে দিচ্ছি। ওদের সাথে আমারও জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা রুটি বাড়তি ছিল, আমরা তিনজন খেয়েছি। 6টা রুটি বানিয়েছি। গতকাল রাত্রিবেলার যে রুটিটা ছিল সেই রুটিটা ছিঁড়ে চালে দিয়ে দিলাম, আর রাখলাম না। রাত্রিবেলা আবার টাটকা টাটকা রুটি করে নেব। সকালবেলার দিকে চালে এরকম রুটি ছিঁড়ে দিলে কাক আসে। কাক এসে মুখে করে নিয়ে নিয়ে এদিক ওদিক দৌড়ে পালায়। তো আগে একটা টাইমে সকালবেলাতে প্রত্যেক দিন একটা করে রুটি রাখা থাকতো, আমি দিতাম। এখন আর ঠিক সেটা মেনটেন করে উঠতে পারি না। কোনো দিন যদি রুটি করার পরে রুটি বেঁচে যায়, বা আগের দিনের রাত্রিবেলার যদি এক্সট্রা রুটি থেকে যায়, তবেই দিই। নিয়ম করে আর সেটা দেয়া হয় না। কোথাও শুনেছি বা পড়েছি, ব্যাপারটা ঠিক মনে নেই, তবে এটাই জেনেছি যে রাতের শেষ রুটি কুকুরের জন্য, আর সকালের প্রথম রুটি গরুর জন্য বা কাকপক্ষীর জন্য রাখাটা ভালো। আগে যখন সকালবেলাতে আমরা তিনজনেই সকালে জলখাবারেতে রুটি খেতাম, মাম্মাম তখন ওই 11-12 পড়তো আর কি। সেই সময়টাতে ওই নিয়ম করে রুটি একটা করে নিয়ে দিতাম। তারপর থেকে যবে থেকে বাবু ওই কম বেশি ভাত খাওয়াটা সকালে শুরু করলো, বা নিয়মিত রুটিটা করা হয় না, বা আগের দিনের গোনাগুনতি রুটি থাকে, সেই থেকে ব্যাপারটা বন্ধ হয়ে গেল। তো যাকে আর কিছু করার নেই, যেদিন যেরকম হয় সেদিন দিই, থাকলে দিই আর না থাকলে দিই না। এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। বাবুও বেরিয়ে গেছে, আর মামা ওই ঘরে বসে পড়াশুনো করছে। আগস্ট মাসে পরীক্ষা আছে ওর, সেই কারণে ও একটু পড়াশুনো নিয়ে বেশি মাত্রাতেই ব্যস্ত। আর সকালে স্নান টানগুলো হয়েছে, টাওয়েলগুলো একটু উল্টে পাল্টে মেলে দিলাম।
খুব একটা ভালো করে কিছুই শুকায়নি। রোদের তাপ খুব যে নেই সেই কারণেই একটু জামাকাপড় শুকাতে সমস্যা হচ্ছে, মানে কি সময়টা বেশি লাগছে। চাদর কেচেছিলাম, চাদরটা মেলে দিচ্ছি, আর টুকটাক খুব বেশি জামাকাপড় নেই, সেগুলো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দেবো। আমি সব সময়তেই চেষ্টা করি সকালের দিকে যতটা তাড়াতাড়ি সম্ভব ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে, তাহলে কি হয় তাড়াতাড়ি জামাকাপড়গুলো মেলা হয়ে যায়, দুপুর দুপুর শুকিয়ে যেতে পারে। বেলা এখন খুব একটা বেশি হয়নি। ছাদে জামাকাপড়গুলো সবটা মেলে দিয়ে এবারে বিছানার চাদর টাদরগুলো সবটা ঝেড়ে দিচ্ছি। আর মাম্মা আজকে ওই ঘরে বসে পড়ছে, আমাকে বলেই দিল আমি চাদরটা খুব ভালো করে পেতে নিয়েছি, তোমাকে এই ঘরে আর এসে ঝাড়তে হবে না, চাদর একদম পরিষ্কার আছে। ওই কারণে আজকে ওর ঘরটা ছেড়েই দিলাম। ও ওখানে খাটে বসে খাটটাকে বড় করে নিয়েছে, নিয়ে ওখানে হাত পা ছড়িয়ে বসে পড়াশুনো করছে। আর এই যে দেখো বিছানাপত্র ঠিকঠাক হয়ে গেছে, ছাদে জামাকাপড় মেলা হয়ে গেছে, বাজে সকাল 10:30। অনেকগুলো জামাকাপড় আছে, এবারে সেগুলোকে ভাঁজ করে তুলবো। এদিককার কাজকর্ম কমপ্লিট হলে পরে তারপরেই যাব রান্নাঘরে দুপুরে রান্নাবান্নার জোগাড় করতে। একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তখন এদিককার কাজকর্মগুলো সমস্ত কিছু পড়ে থাকবে। তাও বাবা বাঁচোয়া, ডাস্টিংয়ের কোনো কাজকর্ম নেই। গতকালকে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি, সকালে জলখাবারটা খেয়েছি আর দুপুরে ওই যে খিচুড়ি বানিয়েছিলাম। রান্নাঘরেরও সেরকম কাজ ছিল না, কারণ ওই ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছিল। ঘর টরগুলো ভালো করে ঝেড়ে টেরে সমস্ত ডাস্টিংগুলো করে নিয়েছি। আর মামামের ঘরের তো এখন কোনো কাজই নেই, সুতরাং জামাকাপড়গুলো ভাঁজ করে আলনাটা গুছিয়ে নিয়ে চলে যাব সোজা দুপুরে রান্নাবান্নার জোগাড়ে। তোমরা তো ব্লগের মধ্যে দিয়ে দেখেইছো কিছু কিছু কাজ আমার একদম নির্দিষ্ট থাকে, কাছাকাছি জামা কাপড় ভাঁজ করা, এগুলো কম বেশি প্রত্যেক দিন আমাকে করতেই লাগে। যখন ছাদ থেকে টেনে নামিয়ে নিয়ে ছাদে চেয়ারের মধ্যে রাখি, তারপরে যখন এদিক ওদিক ঘুরি ফিরি আর দেখি জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, প্রথম প্রথম ভীষণ মাত্রায় বিরক্ত লাগে। তারপরে ভাবি না করলে পরে তো আবার এক্সট্রা কাজ, আয়রন ছাড়া তো পরা যাবে না। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যদি জমে যায় ভাঁজ তো কেউ করবে না, করতে তো সেই আমাকেই হবে, সময় আরও বেশি যাবে। সুতরাং দিনের দিন করে নিলেই কাজটা মিটে যায়। তো এই সমস্ত সাতবাজ ভেবে নিয়ে প্রত্যেক দিনের জামা কাপড় আমি প্রত্যেক দিন ভাঁজ করি, কিচ্ছু জমিয়ে রাখি না। এমনিতে তো ছোট জায়গা, জমিয়ে রাখার মতো সেরকম আলাদা জায়গা নেই, নয় ঘরে খাটে চেয়ারে থাকবে, নয় ছাদে চেয়ারে থাকবে। আর হঠাৎ করে বাড়িতে যদি কোনো সময় কোনো লোকজন এসে পড়ে তখন আমি পড়ে যাব অপ্রস্তুতে। সেই সমস্ত চিন্তা ভাবনা করে আমি সময়তে কমপ্লিট করে নিই। এবেলা না হোক ওবেলা প্রত্যেক দিনের জামা কাপড় আমি প্রত্যেক দিন ভাঁজ করি। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না হবে। তার আগে সিঙ্কটা খালি করে নিচ্ছি। ওই যে সকালে জলখাবার বানিয়েছি, ডিমের পোচ বানিয়েছি, তার জন্য চাকি বেলুন, তাওয়া, ফ্রাইং প্যান আর দুটো খুন্তি রয়েছে। তাওয়াতে রুটি করি তার জন্য তো আলাদা একটা খুন্তি আছে, যে খুন্তিটা দিয়ে আমি আর অন্য কোনো কাজ করি না, ওটা খালি রুটি করার জন্যই ব্যবহার করি। আর ফ্রাইং প্যানের জন্য একটা স্প্যাচুলা আছে সেটা। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আগে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে সিঙ্কটাকে খালি করি, তারপরে অন্যান্য কাজ করব। আর ওই যে সিঙ্কের পাশে যে সমস্ত বাসনগুলো দেখছো সকালে জলখাবার খাওয়ার বাসন, সবটা ধুয়ে পরিষ্কার করে সিঙ্কের পাশে রেখে দিয়েছি। আর ওই ছোট ছোট কন্টেনারগুলো গতকাল রাত্রিবেলাতে যেটা তোমরা দেখলে সেগুলোতে তো জল ভরে রেখে দিয়েছি, এখন পরিষ্কার করব। বাবু এসেছিল বাড়িতে, আমি ঠিক জানি না, একতলায় হয়তো কোনো কাজকর্ম করছিল, করে এই বেরোলো। চাকি বেলনিটা এখানে রেলিংয়ে শুকাতে দিতে এসে দেখতে পেলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এবারে কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। রুটি করেছিলাম, আটার গুঁড়ো ছড়িয়ে আছে, আর রুটি করলে গ্যাসের ওভেনও অপরিষ্কার হয়, সেটাও একটু পরিষ্কার করে নেব। জানি দুপুরে রান্নাবান্না করার পরে একেবারে করলেই হতো, কিন্তু আমার ওই যে একটু বাতিক আছে, আমি সব সময়তে একটা একটা করে পার্ট মেটাই, তারপরে কাউন্টার টপ গ্যাসের ওভেন মুছে পরিষ্কার করি, তারপরে আবার সেকেন্ড ধাপে কাজ করি। সকালে জলখাবার হওয়ার পরে আমি সব সময়তে গ্যাসের ওভেন কাউন্টার টপ মুছে পরিষ্কার করে নিই, তারপরে দুপুরে রান্না করি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না হলে সেখানে আমার কাজ করতে একদম মন চায় না, সে আমি 1 পদ রান্না করি কি 10 পদ করি।
যেটুকুনি করি, যাই করি না কেন, জায়গাটা আমার পরিষ্কার চাই। সেটা শুধু রান্নাঘর বলে না, রান্নাঘর, ঘর, আমি যেখানে বাস করি বা যেখানে কাজ করি, সব জায়গাটাই। মনটা না চাইলে সেখানে কাজ করতে ভালো লাগে না। আর পরিষ্কার জায়গা না হলে দেখবে কাজে মনটাও ঠিকঠাক মতো বসে না। আজকে দুপুরে মাটন বানাবো, এটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে। পেঁয়াজ কুচিয়েছি, মাটনের জন্য মশলা টশলাগুলো সমস্ত বাটা হয়ে গেছে। লঙ্কা আনা ছিল, সেটা ধুয়ে তো শুকিয়ে নিয়েছি, তাও হালকা হালকা ভিজে রয়েছে। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, সেই ফাঁকে লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটুখানি শুকিয়ে তারপরে কন্টেনারে তুলব। আর মাংস যখন বানাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো, আর কিছুই রান্না হবে না। আমার ঘরে যেদিনকে মাংস হয় সেদিন শুধু মাংস আর ভাত। তো মাংসটা এখানে কড়াইয়ের মধ্যে কষাতে বসালাম, আর ভালো চালের ভাত বানাবো। ভালো চাল বলতে আমার প্রত্যেক মাসে আলাদা করে একটা চাল আসে, যেটা দিয়ে আমি ফ্রাইড রাইস বানাই, বিরিয়ানি বানাই, আর মাটন হলে পরে যদি সাদা ভাত বানাই তো ওই চালেই বানাই। এরই ফাঁকে লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে, যে ডাঁটিগুলো ছিল সেগুলোকে একদম বাইরে ডাস্টবিনে দিয়ে এলাম। দিয়ে এসে এই যে কিচেন টাওয়েলটা রয়েছে এর উপরে শুকাতে দিয়ে দিলাম। একটু ভিজে ভাবটা শুকিয়ে গেলে তারপরে তুলে নেব। আর এবারে চালটা মেপে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ভাতটা ওদিকে বসিয়ে দেব। মা ঠাকুমার কাছে দেখে শেখা যে চাল নেবার পরে 3 বার নাকি আঁখ তুলে রাখতে হয়। এর বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে নাকি আমি জানি না, তবে ওই দেখে শেখা যা, সেটা আমিও করি। ঠাম্মার কাছে শুনেছিলাম যে আগে আখ চালটা আলাদা জায়গাতে তুলে রাখা হতো। এখন তো আমি বা আমার মাকেও দেখেছি যে আখ চালটা যে ডাব্বা থেকে নেয় সেই ডাব্বাতেই তুলে রাখে। কিন্তু ঠাম্মা বলতো যে আগে যে আখ চালটা তোলা হতো ওটা আলাদা করে রেখে দেওয়াই হতো। মানুষের সংসারে যখন অভাব অনটন আসতো, সময় তো সবার সব সময় একরকম যায় না, অসময়ের জন্য নাকি এই আখ চালটা সঞ্চয় করে রাখা হতো, যে ওই সময়টাতে ওইখান থেকে চাল নিয়ে ভাত বানানো হবে। তো এখন তো আমরা আর সেরকম আলাদা রাখি না, একই পাত্র থেকে নিচ্ছি আর সেই পাত্রতেই রেখে দিচ্ছি। তো যাই হোক, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর মাংসটা ঢাকা চাপা দিয়ে কষানো হচ্ছে। রান্নাঘরে দেখতে পাচ্ছ জলের বোতলের সামনে বাবু কিন্তু ওখানে আমার কাজে হেল্প করে দিচ্ছে। আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, কাজকর্মগুলো মিটে গেছে। রসুনগুলোকে ফাটিয়ে ফাটিয়ে বাটিতে জলে ভিজিয়ে দিচ্ছে। তো সেটা ভালো করে ভিজে গেলে পরে আমি ছাড়িয়ে নেব। আর এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবারে আমি ওর মধ্যে একটু গরম জল দিয়ে আলু টালুগুলো ছুলে নিয়েছিলাম আগে থেকেই, আলু দিয়ে এবারে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। ভাতটা তো আগেই ফ্যান গালা হয়ে গেছে, মাংসটাতে কটা সিটি মারলে পরেই ব্যাস তৈরি হয়ে যাবে। আলু কেটে নিচ্ছি, একটু আলু ভাজা করে রাখবো। সন্ধেবেলায় অনেক সময় বাবু একটু রুটি খায়, 2টো রুটি ওর সন্ধেবেলাতে করে দিলে পরে এই আলু ভাজাটা করা থাকলে পরে ওর খাওয়া হয়ে যাবে। রান্নাবান্না যখন করছি একেবারে ভাবলাম রাত্রের ঝামেলাটাও মিটিয়ে নিই, সেই জন্য আলুটা একটু বেশি করেই কেটেছি। রাত্রিবেলাতে আজকে আর মাংসটা খাবো না, দুপুরে খাবার পরে যা থাকবে মাংস সেটা দিয়ে আগামীকাল দুপুরে আমাদের 3 জনের ভালো মতোই হয়ে যাবে। বেলা 1:30 মতো বাজে, আরেকবার স্নান টান করে জামা কাপড় ছেড়ে চলে এসেছি। স্যালাড কাটা কমপ্লিট, ভাত আর মাংস, আর ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। রাত্রিবেলাতে খালি কয়েকটা রুটি হবে, আর বাকি মাটনটা রেখে দেবো আগামীকাল দুপুরের জন্য। মোটামুটি বলতে পারো তা আগামীকাল দুপুরেরও রান্নাবান্নার ঝামেলাটা আমার নেই। তবে মাটনটা আজকের মতো তো অতটা থাকবে না, যেটুকুনি থাকবে তার সাথে আরেকটা কিছু করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।